নিস্তেজ চাঁদের আলোয় একটি ছায়ামূর্তি এগিয়ে চলেছে গাঁয়ের পথ ধরে। তার চেহারা কিন্তু গাঁয়ের বাকিদের মতো একেবারেই নয়। কাঁধ ছাড়িয়ে পিঠ অবধি চুল, মুখের দাড়ি গোঁফ বুক ছুঁয়েছে। পরনে একটা কালচে লাল খাটো কাপড় খণ্ড ছাড়া আর কিছু নেই। মাথায় কাপড়ের ফেটটি বাঁধা, চোখ দুটি কোটরে ঢুকে গিয়েছে, মুখের চামড়া কোঁচকানো ও খসখসে। তার চোখের মণিগুলি আর 5 জনের চেয়ে অনেক ছোট। চোখের মধ্যে সাদা অংশটাই বেশি। সারা মুখে ছাই ভস্য মাখা ও কপালে এক চাবড়া সিঁদুরের ছোপ। গলায় গোটা 2 সরু মালার মতো কিছু আছে, তবে তা অধিকাংশ সময় বুক ছোঁয়া দাড়ির কারণে নজরে আসে না। শরীরখানা তার শুকনো গোছের। হাত পায়ের আঙুলে কালো কালো কেমন ছোপ ছোপ দাগ। এক নজরে তাকে দেখলে মনে হয় সে যেন শ্মশান মশানে থাকা কোনো তান্ত্রিক বা ফকির। আপন মনেই সে এগিয়ে যাচ্ছিল গাঁয়ের পথ ধরে। সবে সবে নগেন খুড়োর পানের বোড়জটা পেরিয়েছে, ঠিক সেই সময় তার নজরটা গেল বোড়জের দক্ষিণ দিকে। সেখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি বেশ কয়েকটি খড়দরমার ঘর। মানুষটির যেন কি একটা মনে হলো। সে পথের ওপরই পা ছড়িয়ে বসে পড়ল। তার দৃষ্টি একেবারে সেই বাড়িগুলির দিকে স্থির। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা কুটিল হাসি। নিজের 2 হাত সে বাড়িগুলির দিকে তুলে ধরে বিকটভাবে হাতের আঙুল বাঁকিয়ে বাঁকিয়ে কি যেন করল। তার মুখের সেই কুটিল হাসি ধীরে ধীরে আরো চওড়া হচ্ছে ক্রমশ। এমন হতে হতে হঠাৎ সে বাড়িগুলির মধ্যে একটি বাড়ির চালে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। আর অমনি পথের ওপর বসে থাকা মানুষটি বিকট শব্দে হেসে উঠল আর বলল, দেখ কেমন লাগে, তবে নিস্তার যে পাবি নে তা তো আমি জানি। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ততক্ষণে বাড়ির ভেতর থেকে আগুন আগুন শব্দে আর্তনাদ শুরু হয়েছে। সেই শুনে পথে বসে থাকা মানুষটি যেন আরো উচ্ছ্বসিত হয়ে উঠল। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ওইদিকে বাড়িটি দরমা ও খড়ের তৈরি হওয়ায় সহজেই আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আর এইদিকে এই মানুষটি পথের ওপর উঠে দাঁড়িয়ে প্রচন্ড জোরে হাসতে হাসতে নিজের 2 হাত দুপাশে পাখির ডানার মতো মেলে ধরে হেলে দুলে ছুটে ছুটে এগিয়ে চলল গাঁয়ের পথ ধরে। এর যেন আনন্দের শেষ নেই। ওইদিকে যে ঘরের মধ্যে থাকা মানুষগুলি সাংঘাতিক আগুনে ঝলসে যাচ্ছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টে সে যেন সেই কারণেই এমন উচ্ছ্বসিত। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ছুটতে ছুটতে এসে পড়ল গাঁয়ের উত্তর প্রান্তে একটা ফাঁকা জায়গায়। সেখানে এখনো পোঁতা রয়েছে সেই মোটা বাঁশখানা, যেটার গায়ে নজরে আসছে পোড়া দাগ। সেটার দিকে একভাবে তাকিয়ে থেকে ফকির বলে উঠল, আমি জানি, আমি সব জানি। গায়ে আগুন লাগলে কেমন কষ্ট হয়
তা আমি বুঝি। শরীরের মাংসগুলো যখন ঝলসে ঝলসে খসে পড়ে তখন এর জ্বালাখানা বড়ই সাংঘাতিক। কষ্ট, খুব কষ্ট। এইবার বুঝুক, এইবার বুঝুক ওরা কেমন লাগে। খুব কষ্ট, খুব কষ্ট না, খুব কষ্ট। খুব কষ্ট, খুব কষ্ট। গরিব চাষি বকাইয়ের একমাত্র ছেলে ঝুনু সেইবার ছাতিম গায়ের মানুষদের চোখ টেরিয়েছিল। বকাই যাতে জেলে, সময় ভাগাভাগি করে মাছ বিক্রিও করে, আবার বড় কর্তা বীরুনাথের জমিতে চাষও করে। সেই ফসলের কিছুটা অংশ সেও পায়। বকাইয়ের বউ তার ছেলে ঝুনুকে জন্ম দেওয়ার সময় দেহ রেখেছিল। ঝুনু ছাড়া বকাইয়ের আর কেউ নেই। এই ছেলেটা তার চোখের মনি একেবারে। ছেলে হিসেবে ঝুনুও খুব ভালো। ছেলেবেলা থেকেই তার বুদ্ধি বড়ই তীক্ষ্ণ। লেখাপড়া করার প্রতি তার বড্ড ঝোঁক, কিন্তু নিচু জাত হওয়ায় গাঁয়ের পাঠশালায় সে জায়গা পায় না। তবে এইখানে সে দেখিয়েছিল তার বুদ্ধির কেরামতি। দরমা ঘেরা পাঠশালার গায়েই ছিল কলা বাগান। সকালে যখন পাঠশালা শুরু হতো, ঝুনু তখন লুকিয়ে লুকিয়ে কলা বাগানে গিয়ে বসে থাকত। সেখান থেকেই পণ্ডিত মশাইকে অনায়াসে চোখে পড়ত এবং তার প্রতিটা কথাই পরিষ্কার শুনতে পেত সে। এমন করে করে অনেক নতুন নতুন জ্ঞান সে আয়ত্ত করে। গণিত, ভূবিদ্যা, ব্যাকরণ, আরো নানান কিছু। কিন্তু এই সবই যে তার কাল হয়ে দাঁড়াবে তা কি সে বুঝতে পেরেছিল? একদিন গাঁয়ের মোড়ল পাঠশালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার হাতে ছিল জ্বলন্ত একখানা বিড়ি। টানতে টানতে যখন বিড়িটা ছোট হয়ে এসেছে তখন পথের পাশে কলা বাগানের দিকে তা ছুঁড়ে দেয়। আর সেই কলা বাগানেই ঘাপটি মেরে ঝুনু বসেছিল। বিড়িটা একেবারে তার পিঠের ওপর গিয়ে পড়ে, আর এমন আচমকা আগুনের ছ্যাঁকা লাগতেই আলগাভাবে ঝুনুর মুখ দিয়ে ব্যথা মাখানো স্বর বেরিয়ে আসে। সাথে একটু ঝাড়া মেরেও ওঠে সে। আর অমনি গাঁয়ের মোড়লের নজর সেদিকে যায়। এমন বাগানের মধ্যে যে কেউ বসে থাকবে তা মোটেই আশা করেনি। ঝুনুকে দেখার পর মোড়লের ভাবখানা একেবারেই বদলে গেল। এখানে কি করছে? তার সাথে সাথে সে আরো লক্ষ্য করে যে ঝুনুর সামনে মাটিতে পড়ে আছে একটা চওড়া মতো পাতলা কাঠের তক্তা আর এক টুকরো খড়ি মাটি। সেই কাঠের তক্তার ওপর যোগ বিয়োগ অঙ্কের সংখ্যা লেখা। মোড়লের আর বুঝতে বাকি রইল না যে সে এখানে চুপি চুপি বসে লেখাপড়া করছে। কিন্তু এসব ছোট লোকের বাচ্চাদের লেখাপড়া করার যে কোনো অধিকার নেই। লেখাপড়া করবে তাদের মতো উঁচু জাতের ঘরের ছেলে পুলেরা। মোড়লের মাথায় তখন রীতিমতো রক্ত উঠে গিয়েছে। তার ঘরের ছেলেরা যে জ্ঞানে জ্ঞানী হচ্ছে সেই একই জ্ঞান কিনা এই ছোট লোকের বাচ্চাটাও শিখছে। তাহলে আর তফাৎ রইল কিসে? আজ লেখাপড়া শিখছে, কাল গাঁয়ের মাতব্বরদের সাথে তর্ক জুড়ে তাদের ঠিক ভুলের হিসেব বোঝাবে। এই জিনিসটা মোটে চলতে দেওয়া চলে না। আজই এর একটা বিহিত করতে হবে। এদিকে ঝুনু ততক্ষণে মোড়লকে দেখে কলা বাগান থেকে এক ছুটে বাড়ি পালিয়েছে। সে বুঝেছে যে তার চালাকি ধরা পড়ে গিয়েছে, আর তা একেবারে গাঁয়ের মোড়লের কাছেই। অন্যদিকে মোড়ল হনহন করে এগিয়ে গিয়ে সেদিন বিকেলের আড্ডায় নিমতলার শুকনো ডাঙার কাছে গাঁয়ের বাকি মাতব্বরদের কানে এই কথাটি তোলে।
তারা তো এসব শুনে একেবারেই অবাক। বলো কি গো, ছোট লোকের বাচ্চা ছোট লোকের বেটার এত আস্পর্ধা, আজই এর শেষ দেখে ছাড়বে এমন একটা ভাব সবার মধ্যেই ফুটে উঠল। কিন্তু গাঁয়ের মোড়ল তাদের আটকালো। সে বাকিদের বুদ্ধি দিল যে এমন ভাবে দু কথা শুনিয়ে কিচ্ছু হবে না, এমন কিছু করতে হবে যাতে ওই ছোট লোকগুলোকে গাঁয়ের বাইরে তাড়িয়ে দিতে পারে। গাঁয়ের মানুষের চোখে ওদের খারাপ করে দিতে হবে, তাহলে অনায়াসেই তাদের কাজে তারা সফল হবে। এই ভেবেই তারা নিজেদের মধ্যে বেশ কিছু আলোচনা সেরে সেদিনের মতো জটলা ভেঙে যে যার বাড়ি ফিরে গেল। এদিকে ঝুনু ভাবছে, এখনো তার নামে কেউ কোনো নালিশ নিয়ে এলো না কেন? গাঁয়ের মোড়ল তাদের মোটেই সহ্য করতে পারে না। এই তো গত বছর তার বাপ ভুল করে মন্দির তলার রাস্তা ধরে বাড়ি ফিরছিল বলে তাকে কত ঝক্কি না পোহাতে হয়েছিল। তার বাপের ছায়া পড়লে নাকি ওদের মতো বড় মানুষদের জাত যায়। জাত যে এত ঠুনকো জিনিস তা ঝুনু বোঝে না। সে যাই হোক, এই বিষয়টার জন্য ঝুনুকে কোনো সমস্যায় পড়তে না হওয়াতে মনে মনে সে ভাবল, মোড়ল বুঝি তেমন গুরুতরভাবে নেয়নি বিষয়টাকে। কিন্তু তবুও ঝুনুর সাথে কেন যে অমন হলো তা তার বাপ বোঝেনি। একদিন সন্ধ্যের পর গাঁয়ের উত্তর দিকের ফাঁকা জায়গাটায় অনেক লোকজনের ভিড় লাগলো। ঝুনুর বাপ সেদিন পাশের গাঁয়ে গিয়েছিল কি একটা কাজে। অন্যদিকে গাঁয়ের উত্তর দিকের ফাঁকা জায়গাটায় একটা বাঁশের গায়ে বেঁধে রাখা হয়েছে একটা বাচ্চা ছেলেকে। তার মাথার দুপাশের চুল কামিয়ে কেবল মাঝের দিকে একগাছি চুল রেখে তাতে গিট বেঁধে দিয়েছে। আর এমন করায় এটা যে ঝুনু তা প্রথম দেখায় চেনা যায় না। আর এই ঝুনুর চারিপাশ দিয়ে হাতে করে এক একটা জ্বলন্ত মশাল নিয়ে চক্কর দিচ্ছে গাঁয়ের মোড়ল আর তার ঘনিষ্ঠ বাকি চারজন মাতব্বর। ঝুনুর পায়ের কাছে জড়ো করা রয়েছে এক গাদা শুকনো কাঠ, খড়, শুকনো পাতা ইত্যাদি ইত্যাদি। সবার আগে তাতে হাতের জ্বলন্ত মশালটা ছোয়ালো গাঁয়ের মোড়ল, এবং তারপর একে একে বাকিরাও তাদের মশালগুলি সেই আগুনে ফেলে দিল। চোখের নিমেষে জ্বলে উঠল শুকনো খড় পাতাগুলি। ঝুনুর মুখটা শক্ত করে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তাতে সে গলা ফাটিয়ে চেঁচাতেও পারছে না। কেবল তার গলা চিরে বেরিয়ে আসছে কষ্ট মাখা রাশি রাশি গোঙানি। উপস্থিত গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল একটা শিশুকে সর্বগ্রাসী অগ্নি একটু একটু করে গিলে ফেলছে। একটু একটু করে খসে পড়তে থাকলো ঝুনুর গায়ের মাংস। একসময় ঝুনুর চিৎকারও থেমে গেল। একটা জলজ্যান্ত শরীর সবার চোখের সামনে ছাই হয়ে গেল। দাঁড়িয়ে রইল কেবল আতপোড়া কাঁচা বাঁশখানা। তার জায়গায় জায়গায় তখনও লেগে আছে ঝুনুর গায়ের ঝলসে যাওয়া মাংস। ঝুনুর বাপ বকাই যখন গায়ে ফিরল ততক্ষণে সব শেষ। প্রথমটায় ঝুনুকে ঘরে দেখতে না পেয়ে খানিক ডাকাডাকি করেছিল। তখনই এক গ্রামবাসী বকাইকে জানায়, ও বকাই, ছেলেরে ডেকে আর যে সারা পাবি নেলো। তোর বেটা গাঁয়ের মন্দিরের গয়না চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। পড়বি পর একেবারে গাঁয়ের মোড়লের হাতেই পড়িছে। মন্দিরের নিয়ম তো জানিসই, মন্দিরের গয়নায় বাজে মতলবে হাত দেওয়া মানে তাকে গাঁয়ের জন্য অপয়া মানা হয়।
কারণ ও যে দেবত্ব সম্পত্তি লোক, তাতে হাত দেওয়া মানেই গায়ে অঘটন ঘটতে শুরু হবে। আর যে এই অঘটন ডাকছে, তার চেয়ে বড় অপয়া আর কি কেউ আছে? তোর বেটা ঝুনু গয়না চুরি করতে গিয়েছিল, আর সেই জন্যই সে শাস্তি পেয়েছে। তার উপর তোরা নিচু জাত। তোর বেটা মন্দিরে ঢুকে যা অঘটন বাঁধানোর বাঁধিয়েই ফেলেছিল, তার ওপর আবার গয়না চুরি। কথায় বলে না, ভাত জোটে নে, তার ওপর আবার পান্তা পোস্টি। শেষমেশ ছেলেকে চুরি বিদ্যে শিখিয়ে এই দশা করলি রে। যা গায়ের উত্তর দিকের ফাঁকা জমিটায়, যদি কিছু দেখতে পাস, ওকে নেই যা হওয়ার হয়েছে। বকাই পড়িমড়ি করে ছুটে গেল, কিন্তু গিয়ে পুড়ে যাওয়া কিছু ঝলসানো মাংস ছাড়া আর কিছুই দেখতে পেল না। বকাই যেন পাথর হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না তার ছেলে ঝুনু কেন ওই মন্দিরের গয়না চুরি করতে গেল। তার স্বভাব তো অমন ছিল না। নিজের মা মরা একমাত্র ছেলেটাকে শেষ দেখাও দেখতে পেল না সে। তার বদলে দেখতে হচ্ছে এই ছাই আর ঝলসানো দেহাবশেষ। এই আঘাত সে সহ্য করতে পারল না। সহজে মস্তিষ্কের বিকৃতি ঘটল তার। গাঁয়ের লোকের কাছে তারপর থেকে সে আর বকাই রইল না, হয়ে দাঁড়ালো বকাই পাগলা। কিন্তু সে অমন উন্মাদ হওয়ার পর থেকেই বিচিত্র এক জিনিসের সাক্ষী হতে শুরু হলো। সেই বিষয়টা তাকে অদ্ভুত কিছু একটা দিল, যা কেবল সে নিজেই বুঝত। সে বিনে আর কেউ তা টেরও পেত না। এরপর কেটে গিয়েছিল প্রায় ২০-২২ দিন। গাঁয়ে হঠাৎ একটা কথা শোনা গেল। গাঁয়ের মোড়লের ১২ বছরের ছেলে পবনের কি এক কঠিন অসুখ হয়েছে। রোগে পেয়েছে আজ দিন দুয়েক হতে চলল। প্রথম দিকটায় ভেবেছিল আলগা পাতলা সেবা শুশ্রূষায় সে সেরে উঠবে, কিন্তু অবস্থা ধীরে ধীরে হাতের বাইরে চলে যেতে থাকলো যখন, তখন লোক জানাজানি হতে শুরু হলো। মোড়লের ছেলে নাকি কেমন কেমন করছে। হাকিম বদ্যি ডাক করানো হয়েছিল, কিন্তু তারাও রোগ ধরতে পারেনি। সারা গায়ে ধুম জ্বর, কিন্তু অমন জ্বর নিয়ে ছেলে একেবারে সুস্থ মানুষের মতো বসে রয়েছে। কথা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ানক ধরনের যে জিনিসটা সবার চোখ কপালে তুলেছে তা হলো ছেলের গায়ের চামড়ায় কেমন এক পরিবর্তন দেখা দিয়েছে। পবনের গায়ের রং ছেলে হিসেবে যাকে বলে ফর্সাই বলা চলে, কিন্তু এই অসুখে পড়ার পর থেকে দুদিনের মধ্যেই তার চামড়া যেন কেমন বুড়িয়ে গিয়েছে। তার সাথে সাথে কেমন যেন পোড়া পোড়া ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে শরীরে। গরম কিছু দিয়ে শরীরে জায়গায় জায়গায় ছ্যাঁকা দিলে যেমন কালশিটে মার্কা পোড়া দাগ হয়, এ যেন তেমনই। আর তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে আছে সর্বক্ষণ। নিজের বাপকে সে একেবারেই সহ্য করতে পারছে না। যে ছেলে বাপের এত কোল ঘেঁষে থাকে, সেই ছেলে তার বাপকে দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে। এই বিষয়টা মোড়লকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। তারা বাড়ির লোকজনেরা ভেতরে ভেতরে একটা অন্যরকম জিনিসের আশঙ্কা করছিল। সেই দিন রাতেই ঘটল একটা ভয়ানক ঘটনা। সারা বাড়ির লোক ঘুমিয়েছিল। অসুখের পর থেকে পবন তার মায়ের কাছে ঘুমাচ্ছে কদিন। বাপ পাশের ঘরে শুচ্ছে। সে তার বাপকে সহ্য করতে পারছে না বলে
তার সাথে সাথে তার মা দিনের বেশিরভাগ সময়টাতেই রয়েছে। সারাদিনে অনেক ধকল যায় তার উপর দিয়ে। ঘরের কাজকর্ম রান্নাবান্না সামলেও ছেলের কাছে কাছে থাকতে হয়। তাই বিছানায় পিঠ ছোঁয়ানোর সাথে সাথেই ঘুম জাঁকিয়ে বসে দুই চোখে। পবনের মা আশালতা তখন বেঘোরে ঘুমোচ্ছে। ঠিক তেমন সময় পবন তার দুই চোখ মেলে চাইল। গাঢ় জবা ফুলের মতো লাল চোখে কেমন এক হিংস্র ভাব। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে সে ঘর থেকে পায়ে পায়ে বেরিয়ে যায় বাইরের দিকে। গায়ের মোড়ল ছাড়া আরো 4 জন মাতব্বর আছে, যাদের স্থান মোড়লের একটু নিচে। গায়ের ভালো মন্দের বিচার এই 5 মাথা একসাথে আলোচনা করেই করে থাকে। এই 5 জনের মধ্যে মোড়ল হলো প্রধান। বাকি 4 জনের মধ্যে যার নাম সাধু, তার বাড়ির দিকেই পায়ে পায়ে এগিয়ে চলল পবন। এর নাম সাধু হলেও চরিত্র একেবারেই সাধুদের মতো নয়। মাথায় সারাক্ষণ নানান দুষ্ট ফন্দি ফিকির চলছে। গায়ের মোড়লের কানে ঝুনুকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার বুদ্ধিটা সাধুই দিয়েছিল। বাকিরা তারপর এক এক করে মতলব ভাবতে থাকে কিভাবে সরানো যায়। সেই সাধুর বাড়ির দিকে পবন এগিয়ে যেতে যেতে নিজের দক্ষিণ হস্তের মুষ্টি পাকিয়ে পাকিয়ে কি যেন একটা করছিল। গায়ের পথ রাতের আঁধারে ডুবে আছে, আর সেই অন্ধকার ফুঁড়ে একটা ছোট ছেলে এগিয়ে চলেছে সাধুর বাড়ির দিকে। অন্ধকার যেন তার চোখে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। সে যে পথ ধরে এগিয়ে চলেছে সেই পথের আশেপাশে থাকা ঝিঝিরা সব চুপ হয়ে যাচ্ছে। একটা গুমোট কুণ্ডলি পাকানো বাতাস যেন তার পিছু পিছু এগিয়ে চলেছে তার সাথে সাথে। সেই বাতাস যেন ইচ্ছে করলেই এক ঝাপটায় গায়ের ঘর বাড়ি দুমড়ে দিতে পারে, কিন্তু সে কেবল পবনের আদেশের অপেক্ষা করছে। পবন যখন সাধুর বাড়ির একেবারে কাছে চলে এলো, তখন ওকে দেখে একটা কুকুর তার নিজের লেজটা পায়ের ফাঁকে ঢুকিয়ে হুড়মুড়িয়ে ছুটে পালালো। সামান্য শব্দ করার সাহসটুকু যেন সে হারিয়ে ফেলেছে মনে হলো। মানুষের চোখে যা পড়ে না, কুকুর বেড়াল তা দেখতে পায়। কুকুরটা পবনের মধ্যে কি এমন দেখলো যে সে এমন ভাবে লেজ গুটিয়ে পালালো? সে কি এমন কিছু দেখলো যা ঠিক স্বাভাবিক নয়? এমন সময় একটা রাত চড়া পাখি আশেপাশের কোনো গাছ থেকে ডেকে উঠল, আর তার প্রায় সাথে সাথেই পবন সাধুর বাঁশ খড়ের তৈরি ঘরের দেয়ালে হাত ছোঁয়ালো, আর সাথে সাথে আগুন জ্বলে উঠল সেখানে। তবে আগুনের রং সাধারণ বর্ণের নয়, এতে কেমন যেন সবুজ ও নীলের মিশ্রণ। আগুন জ্বলার সাথে সাথে পবনের মুখে একটা কুটিল নীরব হাসি ফুটে উঠল, আর এর সাথে সাথে তার পিছু পিছু এগিয়ে আসা সেই হাওয়ার কুণ্ডলিটা ঝাঁপিয়ে পড়ল আগুনের ওপর। তাতে আগুন আরো উস্কে উঠল। পবন কিন্তু আর দাঁড়ালো না সেখানে, পায়ে পায়ে ফিরতি পথ ধরল। পরদিন পুড়ে যাওয়া ঘরের ছাইয়ের গাদা থেকে সাধুর আধপোড়া মৃতদেহটা উদ্ধার করল গ্রামবাসীরা।
তখন দুপুর বেলা। সাধু একা মানুষ, তার পরিবার নেই। সন্ধে হলেই গলা অবধি নেশা করে ঘরের মধ্যে ঝিমিয়ে থাকত। মানুষজনের বুঝতে অসুবিধে হলো না যে এই অগ্নিকাণ্ড বোধহয় তার নিজের দোষেই ঘটেছে। নেশার ঘোরে ধূমপান করতে গিয়ে আগুনের ফুলকি খড়ের দেয়ালে লাগে, আর তারপরই এসব ঘটে। গাঁয়ের মোড়ল ও বাকি 3 জন মাতব্বরও এসেছিল। যে যার মতো দুঃখ প্রকাশ করে সাধুর বাকি দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়। সাধুর নিজের বলতে কেউ ছিল না, তাই ঘাটকর্ম বলতে কিছুই হলো না। কেবল দেহটা দাহ করে ন্যূনতম কর্তব্য পালন করল তারা। অন্যদিকে মোড়লের ঘরে পবনের শরীর কিন্তু বাকি দিনের থেকে সেদিন একটু ভালো। জ্বরটা অতটা নেই, চোখের লাল ভাবটা একটু যেন কম লাগছে, শরীরের পোড়া ছোপ দাগগুলো একটু যেন আলগা দেখাচ্ছে। মোড়ল ও তার বাকি 3 মাতব্বর বন্ধু দাহকার্য সেরে সেদিন সন্ধে নাগাদ মোড়লের বাড়িতে তামাক সহযোগে নানান কথা আলোচনা করছিল। তার মধ্যে প্রধান আলোচ্য বিষয় ছিল 2টি। 1, পবনের অসুস্থতা, ও 2, সাধুর এমন হঠাৎ মৃত্যু। দুটো ঘটনায় যেন ভীষণ অদ্ভুত। কথা বলতে বলতে এক সময় তাদের ওঠার সময় হয়ে এলো। তখন তারা যাওয়ার আগে একবার পবনকে দেখে যাবে ঠিক করে মোড়লের সাথে পবন যে ঘরে আছে সেই ঘরে ঢুকল। পবন তখন বিছানায় বসে উল্টো দিকে মুখ ফিরিয়ে কি যেন করছিল। তারা ঘরের ভেতর প্রবেশ করতেই পবন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে চাইল, আর তখনই এদের 4 জনকে একসাথে দেখে পবনের চেহারায় কেমন এক পরিবর্তন ঘটতে শুরু হলো। যেন চোখ দুটো যেন ধক করে ক্রোধে জ্বলে উঠল। গায়ের সেই পোড়া দাগগুলি সুস্পষ্ট হতে লাগলো। তার মুখের ভাব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এদের দেখে পবন এতটুকু খুশি তো হয়নি, উল্টে ভীষণ ক্রোধিত হয়ে চোখের দৃষ্টিতে ছাড়খাড় করে দিতে চায়। এমন সময় বাইরে একটা দমকা হাওয়া বইতে শুরু হলো। সামনে দাঁড়িয়ে থাকা মোড়ল বাদে বাকি 3 জনের মধ্যে একজনের নাম বাবলা। বটতলায় তার বাড়ি। সে সামনের দিকে এগিয়ে এসে একটা হাত বাড়িয়ে পবনের 2 গাল স্পর্শ করে হাসি হাসি মুখে ঠাট্টার সুরে বলে উঠল, কি পবন বাবু, এখন শরীর কেমন আছে? তাড়াতাড়ি সুস্থ হই ওঠো, তোমায় মন্দিরে নিয়ে গিয়ে বাতাস আর মিজরি খাওয়াবো। তারপর আমরা একসাথে মাছ ধরতে যাব নদীর ধারে। সেখানে তোমার জন্য ঘাট বেঁধে রেখেছি, ওখানে বসেই মাছ ধরবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেখি। পবন কোনো কথা বলল না। তেমন একই ভয়ানক দৃষ্টি দিয়ে বাবলাকে পা থেকে মাথা অবধি মেপে নিল কেবল। এরপর একে একে তারা সকলে চলে গেল ঠিকই, কিন্তু পবন এক দৃষ্টে দরজার দিকে তাকিয়েই রইল। তখনও বাইরে একটা নিস্তেজ হাওয়ার দমকা ভাব চলছে। সন্ধে পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। মোড়লের বাড়ির লোকজনেরা যে যার মতো বিছানা নিয়েছে। ঠিক মাঝরাত নাগাদ পবন বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল। পায়ে পায়ে এগিয়ে চলল বাবলার বাড়ির দিকে। পথের পাশে একটা ঝাঁকড়া বাঁশ বাগান, এর একটু পেছন দিকেই ঝুনুর বাড়ি। পবন বাঁশ বাগান পেছনে ফেলে এগিয়ে চলল, কিন্তু তার থেকে বেশ খানিকটা তফাতে কেউ যে তার পিছু নিয়েছে তা সে বুঝতে পারল না। বাবলা আজ বাড়িতে একা। গতকালই তার মেয়ে আর বউ পাশের গাঁয়ে তার শ্বশুর বাড়ি গিয়েছে। হাঁটতে হাঁটতে পবন বটতলা পেরিয়ে এসে বাবলার ঘরের সামনে দাঁড়ালো। এই জায়গাটা খুবই নিস্তব্ধ ধরনের।
ঘন বট গাছের ডালপালায় এতই জড়াজড়ি যে আকাশ নজরে আসে না। আশপাশের মাটিতে ভেজা ভেজা চাঁদের আলো পড়লেও বাবলার ঘর কিন্তু একেবারে অন্ধকারের মধ্যেই। সেই অন্ধকারেই এইবার দেখা গেল এক টুকরো সবজেটে আগুনের ফুলকি। তারপর সেই ফুলকি চোখের পলকে ছুঁয়ে গেল বাবলার ঘরের শুকনো খড়ের চাল। দেখলে মনে হতো যেন সেই আগুনের ফুলকি হাওয়ায় উড়ে গিয়ে খড়ের চালে পড়ল। আর আজও গত রাতের মতো একটা গুমোট মাতাল হাওয়ার ঝাপটা আঁচড়ে পড়ল সেই আগুনের গায়ে। তারপর আগুন ছড়িয়ে পড়া কেবল সামান্য সময়ের হেরফের। পবনের মুখে আবার সেই কুটিল হাসি ধরা দিল। বটতলা ছেড়ে সে পায়ে পায়ে হনহনিয়ে বেরিয়ে এসে পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময়ে সে মুখোমুখি হলো একজনের। পথের ওপর দাঁড়িয়ে আছে বকাই পাগলা। সে তাকে বাবলার ঘরে আগুন লাগাতে দেখেছে। বকাই তার ছেলের শোকে উন্মাদ হবার পর থেকে ঠিকমতো রাতে ঘুমোয় না। যখন তখন গাঁয়ের পথের এদিক ওইদিক ঘুরে বেড়ায়। আজ পবনকে তার বাড়ির বাঁশবাগানের পাশ দিয়ে আসতে দেখে পিছু নিয়েছিল, কিন্তু এখন দুজনই দুজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কারুর মুখে কোনো কথা নেই। এইবার বকাইয়ের চোখে যে দৃশ্য ধরা দিল তা সে ভাবতেও পারেনি। পবনের চেহারা ছাপিয়ে যেন ধীরে ধীরে পবনের মধ্যে সে ঝুনুকে দেখতে পাচ্ছে বলে মনে হলো। সেই একই চোখ, একই মুখ, একই চেহারা, যেন তার মরা ছেলে ঝুনু এসে তার সামনে দাঁড়িয়েছে। বকাই আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাথা ঘুরিয়ে এলিয়ে পড়ল মাটিতে। পবন এগিয়ে চলল তার বাড়ির দিকে, কিন্তু ততক্ষণে মোড়লের বাড়িতে ঘটে গিয়েছে আর এক কাণ্ড। মোড়ল মাঝরাতে ঘুম ভাঙতে একটু জল খেয়ে তার ছেলের ঘরের দিকে উকি দিয়ে দেখতে যায় সব ঠিক আছে কিনা। তখন সে দেখে ঘরের দরজা হাঁ করে খোলা। বিছানায় কেবল তার স্ত্রী শুয়ে আছে, পবন উধাও। মহা চিন্তায় সে তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে পবনকে খুঁজতে থাকে, কিন্তু বাড়ির আর কাউকে ঘুম থেকে ডেকে তোলে না। এমন একটা ঘটনা লোক জানাজানি হলে জিনিসটা একেবারেই ঠিক হবে না। পথে বেরিয়ে বেশি দূর যেতে হলো না। খানিকটা যেতেই সে দেখতে পায় পবন বাড়ির দিকে এগিয়ে আসছে। মোড়ল যেন একটু নিশ্চিন্ত হয়ে স্বস্তির শ্বাস নেয়, কিন্তু নিশ্চিন্ত হয়ে সে আর বেশি সময় থাকতে পারেনি। এরপর থেকে যা ঘটতে শুরু হলো তা কেউ ঘুণাক্ষরেও আশা করতে পারেনি। গাঁয়ের রাস্তা ধরে একজন সাধক দর্শন ব্যক্তি হেঁটে আসছিল। বেশ কিছুটা এসে বটতলার কাছে লোকজনের ভিড় দেখে সে দাঁড়িয়ে পড়ে। একটা আস্ত ঘর আগুনে পুড়ে গিয়েছে, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো ঘরের মধ্যে একজন মানুষ ছিল, সেও একেবারে ঝলসে মারা গিয়েছে। আশেপাশে ভিড় করে যারা দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই গাঁয়ের লোক। মোড়লও সেখানে উপস্থিত ছিল। তার মাথায় তখনও গত রাতের সেই কথাটা ঘুরে বেড়াচ্ছে। এসবের পেছনে পবনের হাত নেই তো?
একেই ওর যা হাবভাব, তাতে অসুখের থেকে অন্য জিনিস হওয়ার আশঙ্কাটাই বেশি মনে হয়েছে তার। উপস্থিত সকল গাঁয়ের মানুষের মধ্যে হঠাৎ একজন অপরিচিত সাধক ধরনের ব্যক্তিকে দেখে মোড়লের চোখটা তার দিকে আটকে গেল। শুধু যে অপরিচিত বলেই চোখ আটকেছে এমনটা নয়, তার ছেলের যেই অসুখ হয়েছে বলে তার মনে হচ্ছে তা নিরাময় করতে সাধু, গুণিন, ওঝা এমন মানুষেরই দরকার। শুধু লোক জানাজানি হবে ভেবে ওসব করতে পারছে না সে। মোড়ল সেই সাধক ব্যক্তিটির কাছে এগিয়ে গেল। মাথার চুল ও বুক অবধি দাড়ি গোফের জটায় প্রাচীনতার ছাপ স্পষ্ট। শক্তপোক্ত শরীর, গলায় রুদ্রাক্ষ মালা, পরনে ময়লা ফতুয়া ও খাটো ধুতি, কাঁধে একটা কাপড়ের থলে। এইসবের থেকেও সবচেয়ে উজ্জ্বল যেটা, সেটা হলো তার দুই চোখ। এই চোখ যেন ঠিক সাধারণ নয়, কি একটা যেন আছে এই চোখে। মোড়ল এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল, আগে ঠাকুর, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। ভবঘুরে সন্ন্যাসী বুঝি? আগে আমি গাঁয়ের মোড়ল, গাঁয়ে বাইরের লোক কেউ এলে বুঝতেই তো পারছেন, আপনার পরিচয়টা যদি পেতাম। অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দুর্গাশঙ্কর ততক্ষণে বুঝতে পেরেছে এই গাঁয়ে অস্বাভাবিক কিছু ঘটছে, আর এই অগ্নিকাণ্ডের পেছনেও সেই অস্বাভাবিকের ছোঁয়া আছে। এখানকার মাটিতে কেমন একটা অদ্ভুত কালচে ভাব ফুটে উঠেছে, সাথে সাথে একটা চাপা গন্ধ, যদিও সে গন্ধ আর 5টা সাধারণ মানুষ পায় না। আর সেই গন্ধের কিছুটা যেন সেই মোড়লের শরীর থেকেও সে পাচ্ছে। তবে কি সেই অস্বাভাবিক জিনিসের সংস্পর্শে গাঁয়ের মোড়লও আছে? এইবার দুর্গাশঙ্কর মোড়লকে একটু আলাদা করে একপাশে ডেকে নিয়ে গিয়ে নিচু গলায় বলল, ওহে, একটা সত্যি কথা বলো দেখি, এই গাঁয়ে কি অস্বাভাবিক কিছু ঘটছে? তার মুখে এই কথা শুনে মোড়ল একেবারেই অবাক। কি বলবে সেই ভাবনাতেই চুপ করে রইল সে। দুর্গাশঙ্কর আবার বলল, সত্যি বলতে আমার মনে হচ্ছে তোমার আশেপাশেও যেন অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। বলি, বাড়িতে সব ভালো তো? এইবার আর মোড়ল চুপ করে থাকতে পারল না। কবিরাজের কাছে রোগ গোপন করলে সঠিক চিকিৎসা হয়ে ওঠে না। মোড়ল দুর্গাশঙ্করকে আরো কিছুটা আড়ালে নিয়ে গিয়ে পবনের সাথে যা যা হয়েছে সব বলল তাকে। সব শুনে দুর্গাশঙ্করের কপালে ভ্রুকুটি ফুটে উঠল। সে কেবল নিচু গলায় বলল, আচ্ছা, ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, তোমার বাড়ি আমি যাব। কিয়ৎক্ষণ বাদে মোড়ল ও দুর্গাশঙ্কর একসাথে চলতে থাকল। দুর্গাশঙ্কর মুখে কোনো কথা বলছে না, তার চোখ পথের দিকে স্থির হয়ে রয়েছে। কেমন যেন মনে হচ্ছে এই পথ ধরেই সম্ভবত গতকাল রাতে তান্ত্রিকের কপালে প্রখর ভ্রুকুটির ঘন ঘটা। অন্যদিকে মোড়লের বাড়িতে ততক্ষণে ঘটে গিয়েছে এক মহা সাংঘাতিক ঘটনা। গতকাল মাঝরাতে পবনকে তার বাবা পথ থেকে ধরে আনার পর ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। এমনকি সে যাতে বাড়ির বাইরে না বেরোতে পারে সেই কথাও বাড়ির বাকিদের বলে দিয়েছে। কিন্তু এতেই সমস্যা আরো বাড়ল। পবনের মধ্যে বাসা বেঁধে থাকা ঝুনু বুঝতে পেরেছে আর বিশেষ সুবিধে করা যাবে না, তাই এখানের আংশিক কাজটুকু যত তাড়াতাড়ি সম্ভব
শেষ করতে হবে। সকাল হতে পবনের মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মাঝে মাঝে এসে ঘরে উঁকি দিয়ে পবনের ওপর নজর রেখে যাচ্ছিল। একসময় রান্না শেষ করে সে স্নানে যায়, আর সেই ফাঁকেই অলৌকিক শক্তির প্রয়োগে দরজার পাল্লা খুলে পবন বেরিয়ে আসে। কিন্তু তার মধ্যে যে ঝুনু বাসা বেঁধে আছে তা তো আর কেউ জানে না। পবন সোজা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। তখনও মাটির বড় উনুনে লাল হয়ে আগুন রয়েছে। এতটুকু সময় নষ্ট না করে পবন এগিয়ে গিয়ে নিজের মাথাটা উনুনে ঢুকিয়ে দেয়। এক গলা ছাইয়ের মধ্যে ডুবে যায় ছোট্ট মাথাটা। ছাইয়ের তলায় তখনও গনগনে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে কচি চামড়া গুটিয়ে ঝলসে যেতে লাগলো। পবনের মুখে কিন্তু এতটুকু ব্যথা মাখানো চিৎকার কিংবা সামান্য টু শব্দটুকু নেই। অন্যদিকে দুর্গা শঙ্করকে নিয়ে মোড়ল ততক্ষণে বাড়ির চৌকাঠের ভেতর ঢুকলো সবে। স্বভাব মতোই মোড়ল তার ছেলের ঘরের দিকে কিছুটা এগিয়েই দেখতে পায় ঘরের দরজা খোলা। তাড়াতাড়ি সামনে যেতেই বোঝে পবন ঘরে নেই। এদিক ওদিক তাকাতে তার চোখ গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের বাঁকারির দরজাখানা হাঁ হয়ে আছে। কেমন হলো? রান্না হয়ে গেলে তো দরজা খোলা থাকে না, সেখানে খাবার দাবার থাকে। সুযোগ পেলে কুকুর বেড়াল ঢুকে খাবারে মুখ দেবে ভেবে রান্নাঘরের দরজা বন্ধই রাখা হয়। মোড়লের কি মনে হতে সেদিকে এগিয়ে যায়, আর খোলা দরজার কাছে এসে সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে কি দেখছে! একটা অস্ফুট চিৎকার করে সে এগিয়ে গেল উনুনের দিকে। তার একমাত্র ছেলে তখনও উনুনের মধ্যে মুখ ডুবিয়ে রয়েছে। ঝড়ের গতিতে সে পবনের কোমর ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে উনুন থেকে টেনে তুলল তাকে। এইবার সে যে দৃশ্য দেখল তাতে মোড়লের বুকের রক্ত শুকিয়ে গেল এক মুহূর্তে। পবনকে উনুন থেকে কোমর ধরে টেনে তুলল ঠিকই, কিন্তু তখনই তার ধর থেকে মাথাটা খসে গিয়ে উনুনের মধ্যেই পড়ে রইল। কচি চামড়া এতটাই ঝলসে গিয়েছে যে তাতে ধরের সাথে মাথার জুড়ে থাকতে পারেনি। ততক্ষণে দুর্গাশঙ্কর রান্নাঘরের মুখে এসে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে সেও ভীষণভাবে হতবাক। বিষয়টা যে কি বিভৎস দেখাচ্ছে তা বলে বোঝানো সম্ভব নয়। দুর্গাশঙ্কর যেন বিশেষ কিছু একটা বুঝতে পেরেছে। মনে মনে সে ভাবল মোড়লের সাথে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে তাকে, কিন্তু তার আগে এদিকে সব মিটুক। যে কাণ্ড এখানে ঘটে গিয়েছে তা সামলে উঠতে এদের সময় লাগবে কিছুটা। দুর্গাশঙ্কর রান্নাঘরের বাইরের দরজার কাছেই বসে পড়ল। মোড়ল তার ছেলের মুন্ডহীন শরীরটা জাপটে ধরে পাথর হয়ে গিয়েছে যেন। পবনের মা তখনও স্নান সেরে ফেরেনি। শোনো হে, আজ যা দেখলাম তাতে বিষয় কিন্তু আমার মোটেই সুবিধের লাগছে না। এমনকি এই বাড়িতেও আমি অশুভ এক শক্তির উপস্থিতি টের পাচ্ছি। অমন এক জিনিস হঠাৎ তোমাদের পিছনে কেন পড়লো বলতে পারো? অতীতে কি তেমন কিছু ঘটেছে যার জন্য এমনটা হতে পারে? একটা জিনিস তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে
এ যাকে বলে এক প্রকার প্রতিশোধ নেওয়ার মতো চলছে বিষয়টা। কিন্তু কেন এই প্রতিশোধ? কারোর কি কোনো রকম অনিষ্ট করেছ কখনো? মোড়লের মুখে কোনো কথা নেই। কি করে সে বলবে তার অপকর্মের কথা? কি করে সে বলবে তারা কয়েকজন মিলে একটা নিষ্পাপ শিশুকে গাঁয়ের সবার সামনে অপয়া ও চোর অপবাদ দিয়ে তাকে আগুনে পুড়িয়ে মেরেছে? মোড়ল চুপই রইল। তার ওপর সবে সবে নিজের একমাত্র ছেলেটাকে শ্মশানে দাহ করে এসেছে। সেই দুঃখে সে পাষাণ হয়ে গিয়েছে। কিন্তু সেদিন রাতে যে অমন কিছু হতে চলেছে তা মোড়ল বা দুর্গাশঙ্কর কেউই আশা করতে পারেনি। আজ মোড়লের সাথে গাঁয়ের বাকি যে দুজন মাতব্বর ছিল তারাও শ্মশানে গিয়েছিল। তার মধ্যে একজনের নাম ভোলা, অন্যজন অরু। শ্মশান থেকে ফেরার পথে ভোলা অরুর বাড়িতে একটু ঢুকেছিল। স্নান সেরে এসে সেখানেই নিমপাতা মুখে দেয় ও নিয়ম মতো আগুন ছুঁয়ে সেখানে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসে। শরীরে ক্লান্তি একটু ছিলই, আর তাছাড়া নানান গল্পগুজব করতে করতে অনেকটা রাত হয়ে যাওয়ায় অরু ভোলাকে তার বাড়িতেই রাতটা কাটিয়ে যেতে বলে। এই দুজনের মধ্যে ভীষণ ভাব ছিল। অরুর বউ ও মা ভেতরের ঘরে শোয়, আর অরু ভোলাকে নিয়ে উঠোনের অন্যদিকে যে বাঁশ দরমার ঘরখানা আছে সেখানেই শুয়ে পড়ে। মূলত ওখানে বসেই ওরা চার মাতব্বর আসর বসিয়ে সময় কাটাতো। মোড়ল বাদে এখন তারা দুইজনই আছে। কিভাবে যে কি হয়ে গেল তা ওরাও বুঝতে পারল না। তাদের দুই বন্ধুই আগুনে পুড়ে মরল। আর যে কচি ছেলেটাকে তারা এই সেদিনও দেখে এলো সেও কিনা অদ্ভুতভাবে আগুনের গ্রাসেই গেল। অরু ও ভোলার মনের মধ্যে একটা চাপা হতাশার ভাব। তেমন ভাব নিয়েই তারা একটু একটু করে ঘুমের মধ্যে ডুবে গেল। অন্যদিকে অমন রাতে বকাই গাঁয়ের পথ ধরে হেঁটে বেড়াচ্ছিল। উন্মাদ হবার পর থেকেই এমনই যখন তখন এদিক ওদিক ঘুরে বেড়ায় সে। তাকে দেখলে এখন আর কেউ চিনতে পারে না। কাঁধ ছাড়িয়ে পিঠ অবধি চুল, মুখের দাঁড়ি গোঁফ বুক ছুঁয়েছে। পরনে একটা কালচে লাল খাটো কাপড় খণ্ড ছাড়া আর কিছু নেই। মাথায় কাপড়ের ফেটটি বাঁধা, চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে। মুখের চামড়া কোচকানো ও খসখসে। তার চোখের মণিগুলি আর পাঁচজনের চেয়ে অনেক ছোট। চোখের মধ্যে সাদা অংশটাই বেশি। সেদিন মোড়লের ছেলের মধ্যে ঝুনুকে দেখার পর থেকে তার চোখে এমন পরিবর্তন ঘটেছে। সারা মুখে ছাই ভস্য মাখা ও কপালে এক চাবড়া সিঁদুরের ছোপ। গলায় গোটা দুই সরু মালার মতো কিছু আছে, তবে তা অধিকাংশ সময় বুক ছোঁয়া দাড়ির কারণে নজরে আসে না। শরীরখানা এখন তার শুকনো গোছের। হাত পায়ের আঙুলে কালো কালো কেমন ছোপ ছোপ দাগ। এক নজরে তাকে দেখলে মনে হয় সে যেন শ্মশান মশানে থাকা কোনো তান্ত্রিক বা ফকির। হাঁটতে হাঁটতে সে নগেন খুড়োর পানের বড়জের কাছে এসে পড়েছিল। সেখানেই অরুর বাড়ি, সাথে আশেপাশে আরো কয়টা বাড়ি আছে। বকাইয়ের কি যেন একটা মনে হলো। সে পথের ওপরই পা ছড়িয়ে বসে পড়ল। তার দৃষ্টি একেবারে সেই বাড়িগুলির দিকে স্থির। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা কুটিল হাসি। নিজের দুই হাত সেই বাড়িগুলির দিকে তুলে ধরে বিকটভাবে হাতের আঙুল বাঁকিয়ে বাঁকিয়ে কি যেন করল। তার মুখের সেই কুটিল হাসি ধীরে ধীরে আরো চওড়া হচ্ছে ক্রমশ। এমন হতে হতে হঠাৎ করে অরুর বাড়ির চালের ওপর আগুন জ্বলে উঠল, আর অমনি পথের ওপর বসে থাকা বকাই বিকট শব্দে হেসে উঠল আর বলল,
দেখ কেমন লাগে। তবে নিস্তার যে পাবি নে তা তো আমি জানি। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। এই বলে সে ভীষণ উচ্ছ্বসিত হয়ে হাসতে লাগলো। আর অন্যদিকে অরুর ঘর থেকে আগুন আগুন আর্তনাদ ভেসে আসছে, কিন্তু তারা কেউ ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। বকাই নিজের হাত দুটো পাখির ডানার মতো দুপাশে মেলতে মেলতে ছুটে চলল গায়ের উত্তর দিকের ফাঁকা জায়গাটায়, যেখানে ঝুনুকে পুড়িয়ে মারা হয়েছিল। অন্যদিকে গায়ের মোড়ল তখন তার নিজের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ যেন সে স্বপ্নের মধ্যে একটা কণ্ঠস্বর শুনতে পেল। একটা গম্ভীর পুরুষ কণ্ঠ তার উদ্দেশ্যে বলছে, কি ভেবেছিস এত সহজে রক্ষা পাবি? আমার মন্দিরের গয়না চুরির দায়ে একটা নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মেরেছিস তোরা। তোদেরও একই দশা হবে। একে একে সবাই অগ্নির গ্রাস হবি। আজ তুই যেমন নিজের কোলের ছেলেকে হারিয়ে কষ্ট পাচ্ছিস, তেমন আরো এক পিতা তার সন্তান হারিয়ে আজ উন্মাদ হয়েছে। বোঝ কেমন হয় আপন সন্তান হারানোর জ্বালা। তবে তুইও আর বেশি দিন থাকবি না। আজ তোর বাকি দুই সহচরের শেষ রাত। এতক্ষণে তারা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সবার শেষে তোর পালা। সবার মরণ বেদনা নিয়ে মরবি তুই। সাথে সাথে তোর বুক জুড়ে থাকবে রাশি রাশি ভয়। আগে তুই ভয়ে মরবি, তারপর তোকে অগ্নি স্পর্শ করবে। তোর সময় ঘনিয়ে আসছে। সে আসবে, সে আসবে তোর প্রাণ নিতে। প্রস্তুত থাক। কেউ তোকে রক্ষা প্রদান করতে পারবে না। প্রস্তুত থাক। গত রাতে দুর্গাশঙ্কর মোড়লের বাড়িতেই ছিল, কিন্তু সকাল হবার পর থেকে তার মুখ ভীষণভাবে গম্ভীর হয়ে আছে। রাতে প্রধানত সে ঘুমায় না, কিন্তু কাল রাতে তার যেন আপনা থেকেই কখন চোখ লেগে এসেছিল। আর সেই ঘুমের মধ্যে সে অনেক কিছুই দেখেছে। সবার আগে সে যাকে দেখেছে সে হল বিভূতি। বিভূতি তাকে ডাকছে, কারণ যে কাজে দুর্গাশঙ্কর তাকে এগিয়ে যেতে বলেছিল সেই কাজ সে সম্পূর্ণ করেছে। চক্রের হদিশ বিভূতি পেয়ে গিয়েছে। এইবারই তার সেই বড় কাজের শুরু হতে চলেছে। বিভূতির কাছে তার যাওয়ার সময় এসেছে। নিদ্রাযোগে বিভূতিকে অপেক্ষা করার আদেশ দিয়েছে দুর্গাশঙ্কর। সাথে সাথে সে একটা বিষয় দেখে খুবই খুশি হয়েছে যে বিভূতি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়েছে তার শক্তির বিষয়ে। সঠিক নিয়ন্ত্রণ, চালনা, প্রয়োগ সবেতেই সে মাঝে কেটে যাওয়া এত কটা দিনে নিয়মিত অভ্যাসের কারণে
বলিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু এই খুশি বেশি সময় স্থায়ী হয়নি। এরপরেই দুর্গাশঙ্করের কানে এক দৈব বাণী ভেসে আসে। সেটি যে কার কণ্ঠস্বর সে বুঝতে পারেনি। কেউ একজন বলছে, দুর্গাশঙ্কর, তুমি তোমার বৃহৎ কর্মের অনেক নিকট যে এসে পড়েছ তা নিশ্চয়ই বুঝতে পারছ। এতদিন অনেক ওঠানামা বাধা বিপত্তি পেরিয়ে আজ তুমি এখানে। পথে আস্তে আস্তে বহু মানুষের উপকার করেছ, বহু মানুষকে প্রাণে বাঁচিয়েছ। সঠিক সময়ে তুমি প্রেতরাজ, কর্কটপতি ও ধুনক দৈত্যকে সংহার করেছ। সমস্ত পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে নিজেকে প্রমাণ করেছ। কিন্তু এইবার তুমি চক্রের অনেক নিকট এসে পৌঁছেছ। তাই এইবার তোমায় অন্তিম কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এখন থেকে আসন্ন কিছু সময় অবধি তোমার সামনে এমন কিছু পরিস্থিতি এসে উপস্থিত হবে যেখানে তুমি কিছু করতে পারবে না। তোমার সামনে অপরাধীরা শাস্তি পাবে। কিছু সময়ে হয়তো তোমার মনে হতে পারে যে যারা শাস্তি পাচ্ছে তারা হয়তো নিরপরাধ, কিন্তু এমনটা সত্যি নয়। শাস্তি যে কোনো দিক থেকেই আসার সম্ভাবনা আছে। দৈব ও প্রেত এই ক্ষেত্রে উভয়েরই প্রভাব লক্ষিত হবে। তবে এটা মনে রেখো, যা হবে ন্যায়ই হবে। অন্যায়ের শাস্তি রূপেই তা বর্ষিত হবে অপরাধীদের ওপর। এমনকি এখন তুমি বর্তমানে যে স্থানে আছো সেখানেও এমনই একটি পরিস্থিতি চলছে। তুমি যাকে রক্ষা করতে চেয়ে এই স্থানে স্থির হয়েছ সে শাস্তি পাবে, কারণ সে অপরাধী। কিন্তু তুমি এই অপরাধীর প্রকৃত কটু রূপ বা প্রবৃত্তি হতে অজ্ঞাত হয়ে যদি তাকে রক্ষা করতে চাও বা করে ফেলো, তবে সেই অপরাধের ভাগীদার তুমি হবে। সেই অপরাধের বোঝা তোমায় বহন করতে হবে। তাতে তোমার আসন্ন বৃহৎ কর্মটি সম্পূর্ণ না হওয়ার সাথে সাথে নিজের ক্ষতি সাধন করে বসবে তুমি। মনে রেখো, এই কর্মের জন্য তোমার এতদিনের সাধনযোগ্য সমস্ত বৃথা যাবে। আর এই কর্ম সম্পূর্ণ হলে তুমি তোমার প্রকৃত পরিচয়ের সাথে একাত্ম হতে সক্ষম হবে। তুমি জানতে পারবে কি তোমার আসল পরিচয়, তুমি কার অংশ, এই ধরাধামে তোমার জন্মের প্রধান উদ্দেশ্য কি। সময় হয়ে আসছে দুর্গাশঙ্কর, নিজের লক্ষ্যে স্থির থাকো, তবেই মঙ্গল হবে। এই মুহূর্তে যা যা শুনলে তা স্মরণে রেখো। এই বলে দৈববাণী মিলিয়ে যায়। এরপর থেকেই দুর্গাশঙ্কর চিন্তিত। অন্যদিকে মোড়লেরও রাতে একসময় ঘুম ভেঙে যায়। সেও মহা দুশ্চিন্তায় জড়িয়ে আছে। না তার সেই স্বপ্নের কথা সে কাউকে বলতে পারছে, না পারছে খোলা মনে কিছু ভাবতে। সদ্য ছেলে হারানো শোক ও একটা অজানা ভয় তাকে জাঁকিয়ে বসেছে। এমন সময় খবর এলো গতকাল রাতে নাকি ভোলা আর অরু পুড়ে মরেছে। ঘরের মধ্যে তাদের দুজনের ঝলসানো দেহ পড়ে আছে। কিন্তু অদ্ভুত দশা হয়েছে তাদের। তাদের গলা অবধি পুরো শরীরটাই একেবারে গলে গিয়ে চামড়া ঝলসে গিয়েছে, কিন্তু তাদের মাথা দুটো অক্ষত রয়েছে। সেখানে কেবল আগুনের তাত লেগে মাংস কালো হয়ে গিয়েছে। এই দৃশ্য যারা যারা দেখেছে তারা আর কেউ দ্বিতীয়বারের জন্য সেই দিকে ভয় তাকাতে পারেনি। গায়ের মধ্যে কেমন একটা ধারণা রটে গেল যে এ গায়ে কোনোভাবে কোনো অঘটনের নজর লেগেছে।
তবে নজরগুলো পড়েছে এই মোড়ল আর মাতব্বরদের ওপর। সাথে সাথে মানুষের মনে এই ধারণার উদয় হলো যে এ নিশ্চয়ই ওই ঝুনুর আত্মা এদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আর এই বিষয়টা মনে হতেই মানুষজন আর ওই মৃতদেহের ধারে কাছে রইল না। কি থেকে কি হয়, কার রাগ কার ওপর গিয়ে পড়ে, এসব ভেবেই মানুষজন যে যার ঘরের দৌড় দিতে থাকল। এমনকি সন্ধ্যের পর তারা ঘরের বাইরেও যে আর বেরোবে না এমনটা ঠিক করল। বেরোলেই হয়তো রাত বিরাতে কি না কি চোখে পড়ে যাবে, তাতে বাঁধবে আর এক বিপত্তি। সাথে সাথে মোড়লের সাথেও কথাবার্তা একেবারে বন্ধ করে দেবে তারা, এই ঠিক করেছে। মোড়ল মনমরা হয়ে বসেছিল। এমন সময় তার কাঁধে হাত ছুঁয়ে দুর্গাশঙ্কর বলে উঠল, ওহে, আমায় চলে যেতে হবে। তোমার ছেলের ওপর অশুভ ছায়া পড়েছিল, কিন্তু এখন যখন সেই নেই, তখন আর আমি এখানে থেকে কি করব বলো? তাই আমায় এই বেলা বিদায় দাও। দুর্গাশঙ্করের মুখে এই কথা শুনে মোড়লের মধ্যে কেমন একটা ভাব খেলে গেল। গত রাতে দেখা স্বপ্নের কথা সে দুর্গাশঙ্করের কাছে প্রকাশ করতে পারবে না, তাহলে তার কুকর্মের কথাও ফাঁস হয়ে পড়বে। দুর্গাশঙ্করকে সাধারণভাবে অনুরোধ করা ছাড়া আর কিছুই করার নেই তার, কিন্তু তাতে কাজ হলো না। দুর্গাশঙ্কর মোড়লের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু গ্রাম ছেড়ে সে গেল না। সে দেখতে চায় যে এখানে কি ঘটতে চলেছে, তাই মোড়লের বাড়ির কাছে ধারেই আত্মগোপন করে থাকল। ঘটনাটি ঘটে ঠিক সেই দিনই রাতের বেলা। রাত তখন অনেকটাই হবে। হঠাৎ দুর্গাশঙ্কর দেখল কে একজন অদ্ভুত দর্শন ব্যক্তি পায়ে পায়ে এগিয়ে চলেছে মোড়লের বাড়ির দিকে। হাঁটা চলায় কেমন যেন আলবোলা ভাব, কিন্তু চেহারা দেখলে ভব ঘুরে তান্ত্রিক ফকির বলে ভুল হয়, এমনই তার বেশভূষা। দুর্গাশঙ্কর নিজের জায়গা থেকে এতটুকু নড়ল না। সেই ব্যক্তি সোজা এগিয়ে গিয়ে মোড়লের বাড়ির দরজায় দাঁড়ালো। বার কয়েক দরজায় ধাক্কা দিল বা হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা করতে থাকলো। অমন করার প্রায় কয়েক মুহূর্ত বাদেই দেখা গেল দরজা খুলে কে একটা দরজায় এসে দাঁড়ালো। যতদূর মনে হচ্ছে তার পরনে একটা খাটো ধুতি, সারা গায়ে আর কোনো পোশাক নেই। এইবার সেই ফকির দর্শন ব্যক্তিটি ঘুরে দাঁড়িয়ে ফিরতি পথ ধরল, আর তার পিছু পিছু এগিয়ে আসতে থাকল মোড়ল। মোড়ল কিন্তু এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছে না, ফকিরকে অনুসরণ করে নাক বরাবর সোজা হেঁটে চলেছে। দুর্গাশঙ্করের মনে হলো এই ফকির কি মোড়লকে বশ করলো নাকি। তারা দুইজন মিলে হেঁটে চলেছে গাঁয়ের উত্তর দিকে। সারা রাস্তা জমকালো অন্ধকার, কিন্তু তাতে তাদের কারুর গতি এতটুকু বাধাপ্রাপ্ত হচ্ছে না। দুর্গাশঙ্কর এইবার নিজের জায়গা থেকে নড়ল। বেশ খানিকটা দূরত্ব রেখে সে তাদের দুজনের পিছু নিল। কয়েক পা এগোতে এগোতেই দুর্গাশঙ্করের মনে হতে থাকলো কেমন একটা জটিল আত্মাজনির ছাপ পড়ছে যেন মেঠো পথের ওপর, ঠিক যেমনটা দেখেছিল গাঁয়ে ঢুকে বাবলার পুড়ে যাওয়া ঘরের বাইরে পথের ওপর। তবে কি
হিসেবগুলো যেন একে একে কেমন মিলতে থাকলো দুর্গাশঙ্করের কাছে। এসব ভাবতে ভাবতে তারা গাঁয়ের উত্তর দিকে একটা ফাঁকা জায়গায় এসে পড়েছে। এইবার দুর্গাশঙ্কর দেখল মোড়ল এগিয়ে গিয়ে মাটিতে পোঁতা একটা বাঁশ জাতীয় কিছুর সামনে গিয়ে সেদিকে পিঠ করে দাঁড়ালো। এমনটা করতেই সেই ফকির দর্শন ব্যক্তিটি একটা শক্ত পাটের দড়ির মতো কিছু দিয়ে আচ্ছা করে মোড়লকে বেঁধে দিল সেই বাঁশের সাথে, এবং একটা গামছা দিয়ে মোড়লের মুখটাও শক্ত করে বেঁধে দেওয়া হলো। এর ঠিক পরেই যেন মোড়লের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। ঠিক যেন মনে হলো মোড়ল এতক্ষণ বুঝি ঘুমোচ্ছিল, এইবার যেন হঠাৎ করেই তার ঘুম ভেঙে গিয়েছে। প্রথমটায় অমন অন্ধকারে বিশেষ কিছু বুঝতে পারেনি বোধহয়। তারপর অন্ধকারে চোখ সয়ে যেতে সে এদিক ওদিক তাকিয়ে কেমন চমকে উঠল বলে মনে হলো, এবং নিজেকে একটা বাঁশের সাথে বাঁধা অবস্থায় পেয়ে চঞ্চল হয়ে উঠল। আর ঠিক তেমন সময় সে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল সেই ফকির দর্শন ব্যক্তিটিকে, যার আসল পরিচয় মৃত ঝুনুর উন্মাদ হয়ে যাওয়া বাপ বকাই। বকাইকে দেখার পরই মোড়লের মধ্যে কেমন এক পরিবর্তন ঘটল। সে বোধহয় বুঝতে পেরেছে তার আর নিস্তার নেই। গত রাতে সেই স্বপ্ন দেখার পর থেকেই একটা অস্বস্তিপূর্ণ ভয় মোড়লকে ঘিরে রেখেছিল, কিন্তু এখন বকাইকে দেখার পর তার মনের ভয়টা যেন সপ্তমে উঠল। এইবার দুর্গাশঙ্কর যেটা দেখল তাতে সে ভীষণই অবাক হল। বকাই তার দুই হাত শূন্যে নাড়িয়ে কিছু করতেই আপনা থেকেই যেন তার হাতে আগুনের ফুলকি দেখা গেল। এইবার সেই ফুলকি উড়ে গিয়ে পড়ল মোড়লের ধুতিতে। সুতির ধুতিতে আগুন ছুঁতেই মুহূর্তের মধ্যে জ্বলে উঠল লেলিহান শিখা। আর মোড়ল তার চোখের সামনে দেখল বকাইয়ের ভেতর থেকে একটা ছায়া শরীরের মতো কিছু বেরিয়ে এসে মোড়লের মুখোমুখি দাঁড়ালো। এমনটা হতেই বকাই মাটির ওপর হেলিয়ে পড়ল। ততক্ষণে মোড়লের শরীর আগুন গ্রাস করতে শুরু করে দিয়েছে। মোড়ল দেখছে সেই ছায়া শরীরটা আর কারুর নয়, এ সেই ঝুনু, যাকে তারা চক্রান্ত করে ঠিক এই জায়গায় এই বাঁশের সাথে বেঁধেই হত্যা করেছিল। তবে এই দৃশ্য কেবল মোড়লই নয়, অদূরে দাঁড়িয়ে দুর্গাশঙ্করও দেখছে। কাটা ছেঁড়া ভাবে হলেও দুর্গাশঙ্করের কাছে এখন অনেক কিছুই স্পষ্ট। অন্যদিকে তখনও মোড়লের মৃত্যু গোঙানি চলছে। তার সারা শরীরের চামড়া আগুনের প্রচন্ড তাপে ঝলসে ঝলসে খসে পড়ছে। দুর্গাশঙ্কর সেই দৃশ্য আর দেখতে পারছিল না। তার হাত পা বাঁধা, সে চাইলেও তার কিছু করার উপায় নেই, কারণ দৈববাণী আগে থাকতেই তাকে সব জানিয়ে দিয়েছে। আর সে সেখানে দাঁড়ালো না। তার সেই বৃহৎ কর্মের অনেক নিকট এসে পড়েছে সে। বিভূতি তার জন্য অপেক্ষা করছে। দুর্গাশঙ্কর সেই স্থান ত্যাগ করে উল্টো মুখে হাঁটতে শুরু করল। তখনও তার পিছন পানে সেই দাউ দাউ আগুনের লেলিহান শিখা আসল অপরাধীকে শাস্তি দিয়ে চলেছে। দুর্গাশঙ্কর ঈশ্বরকে স্মরণ করে আপন মনেই যেন বিড়বিড় করে উঠল, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।